দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। আমরা প্রতিদিনই স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা একটি কথা বলতে চাই আসলে যে আমাদের যে ডেন্টাল হেলথ রয়েছে এবং একই সঙ্গে পাবলিক হেলথের যেটি সংযোগ রয়েছে, যদি দুটিকে আমরা এক করতে চাই, ডেন্টাল পাবলিক হেলথ, এবং এই বিষয়টি কিন্তু আসলে একেবারেই অবহেলিত। আমরা জানি যে আমাদের দাঁতের সমস্যা বা দাঁতের যে জনগোষ্ঠী যারা কাজ করছেন এর সাথে সংশ্লিষ্ট তাদের সংখ্যা কিন্তু একটি বিশাল জনগোষ্ঠী এবং দাঁতের সাহায্যের প্রয়োজন হয় না এমন কেউ নেই বাংলাদেশে বা সমগ্র পৃথিবীতে। কাজেই এই জনগুরুত্ব বিষয়টি কিন্তু জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত এবং এই ডেন্টাল হেলথি পাবলিক হেলথের সঙ্গে সম্পৃক্ত করার কাজটি যিনি করে এসেছেন তাকে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে ডাক্তার শেগুফতা মোহাম্মদ, ডেন্টাল পাবলিক হেলথ বিশেষজ্ঞ, সংযুক্ত সহযোগী অধ্যাপক, মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল, হেলথ এডুকেশন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ। ডাক্তার শেগুফতা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর অমিত, আমিও আপনাদের অনুষ্ঠানে এসে খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আপনার যদি একটি পরিচয় সাথে সংযুক্ত করতে চাই, একই সঙ্গে আপনি মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন, পরবর্তীতে মাস্টার্স ইন মেডিকেল এডুকেশনে যুক্ত হয়েছেন, পাবলিক হেলথের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন এবং সবচেয়ে বড় বিউটি হচ্ছে এই যে ডেন্টাল হেলথকে পাবলিক হেলথের সঙ্গে সম্পৃক্ত করেছেন, যেটি আসলে অনেক দিন আসলে জায়গাটি অবহেলিত ছিল। তো এই যে তিনটির সমন্বয় করলেন, মানে এই ক্যারিয়ার পাথওয়েটি ভিন্ন রকম একটি ক্যারিয়ার পাথওয়ে বেছে নেওয়ার পেছনে কারণটি কি? একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। আপনি বলাতে এই বিষয়টা নিশ্চয়ই সবার দৃষ্টিগোচর হবে। সেটা হলো গিয়ে যে একটা বিশাল জনগোষ্ঠী আছেন যাদের দাঁতের সমস্যা হয় এবং আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার সেক্টর, সেখানেই আমাদের এই দাঁতের চিকিৎসাটা যদি আমরা সুন্দরভাবে দিয়ে দিতে পারি, হেলথ অ্যাওয়ারনেস বলেন, প্রিভেন্টিভ মেজার্স বলেন, এবং একটা মিনিমাম ট্রিটমেন্ট যদি সেখান থেকেই শুরু হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে এটা বিশাল আকার ধারণ করে না এবং পরবর্তীতে ক্যান্সার রিলেটেড অন্যান্য বড় আকারে চলে যায় না। আর ক্লিনিক্যাল যে ট্রিটমেন্টগুলো দাঁতের চিকিৎসা, সেটা আমরা সবাই জানি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এবং এটা সবার পক্ষে অ্যাভেল করা সম্ভব হয় না, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের জনসাধারণ বুঝে না বুঝে ওই অন্যরকম চিকিৎসা নেয়ার চেষ্টা করেন। রাস্তার পাশে যারা দাঁত ফেলে বা বিভিন্ন রকমভাবে চিকিৎসা করছে তাদেরকে বুঝায় টুজায় অন্যভাবে সস্তায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, তারা সেটা নিতে চলে যায় এবং পরবর্তীতে আরও পরিস্থিতি খুবই খারাপ করে আমাদের কাছে আসে। কিন্তু এইগুলো হয় না যদি তারা প্রাথমিক সেবার সময় এই জিনিসটা পেয়ে যায়। এই জন্যই আমার মেইনলি চেষ্টা যে ক্লিনিক্যাল করে আমি 1 ঘন্টায় একটা পেশেন্ট দেখতে পারি, আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বা প্রাথমিক সেবা দিয়ে আমি হয়তো ওই 1 ঘন্টার মধ্যে 1000 রোগীকে উপকৃত করতে পারেন। মানে বিষয়টি হচ্ছে যে ক্লিনিক্যালি হয়তো একজন পেশেন্টের সঙ্গে সারাদিনে হয়তো আপনি 20টি পেশেন্টের সঙ্গে সংযুক্ত হলেন, বাট এই জায়গাটিতে আপনি হাজার হাজার মানুষের সাথে যুক্ত হতে পারছেন এবং তাদেরকে পরবর্তী জটিলতা প্রতিরোধ করতে পারছেন। আমার মনে হয় এই ফিলোসফিটি কাজ করেছে আপনার এই জায়গাটিতে আসার। খুবই খুবই দারুণ একটি বিষয়। তো আমরা যদি আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটটি জানতে চাই, যে আমরা পাবলিক হেলথ নিয়ে অনেক কাজ হচ্ছে সারা বাংলাদেশে, বিশেষ করে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এবং অন্যান্য জায়গায়, কিন্তু এই ডেন্টাল হেলথই উপেক্ষিত একেবারে শুরু থেকে। মানে আমরা একে পাবলিক হেলথের সঙ্গে আসলে অনেক সময় চিন্তাও করি না যে এটি আসতে পারে। আপনি বলেছেন যে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি অংশ হওয়া উচিত এবং বিশেষ করে যেটা প্রান্তিক জনগোষ্ঠী বা রুরাল যে পপুলেশন রয়েছে তাদের কিন্তু এই সেবাটি একেবারেই আমি বলবো যে মিনিমাম, অপ্রতুল। তো সেই জায়গাটিতে পাবলিক মানে ডেন্টাল পাবলিক হেলথের ভূমিকাটি কি হতে পারে? আপনি বললেন যে আমাদের দেশে, আমি বলবো শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী ডেন্টাল ট্রিটমেন্ট একটি এলিট ট্রিটমেন্ট। ইট ইজ এক্সপেন্সিভ এবং ডেন্টাল সার্জনরা এক একজন স্টার পারসন এবং তারা স্মাইল ডেকোর করে, তারা অনেক এস্থেটিক ট্রিটমেন্ট করে এবং তারা প্রত্যেকে এক একজন স্টার।
এবং ইট ইজ এক্সপেন্সিভ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অনেক দেশেই ইন্স্যুরেন্স কভার করে না, অনেক দেশেই করে না। হ্যাঁ, আর যদিও করে তাহলে বলা থাকে বছরে এত টাকার ভেতরে শুধু দেওয়া হবে, এর বাইরে না। হ্যাঁ, সো এটার কারণেই আরও বেশি সারা বিশ্বব্যাপী এটাকে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী এটাকে পাবলিক হেলথ সেক্টরের মধ্যে আরও বেশি করে ইন্টিগ্রেট করা দরকার। আপনি দেখে থাকবেন যে ওরাল হেলথ কমিটি, ইউএনএ এবং ডক্টর টেড্রোস, ওনারা কিন্তু বারবার করে এই জিনিসটাকে বলছে যে ওরাল হেলথ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং এটাকে যুক্ত করতে হবে। তো আমাদের দেশেও আমি মনে করি যে যেহেতু সব জায়গায় বলছে, এটা আরও বেশি বেশি আমরা বলি এবং আমরা কার্যে পরিণত করে দেখাই। কারণ অন্য দেশের মানুষ অল্প, তারা একটা জিনিস কার্যে পরিণত করতে তাদের যত পরিশ্রম হবে, আমাদের দেশের আমরা অনেক বিরাট পপুলেশন, আমরা যদি সবাইকে এডুকেট করতে পারি আমরা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো এদিকে। এবং আমাদের যে স্ট্রাকচারাল যে ফরমেশন রয়েছে তাতে কাজটি করা হয়তো সহজ হবে। হ্যাঁ, আমাদের স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর, উপজেলা, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, ইউনিয়ন লেভেল। মাইন্ড মি, আমি আমার কয়েকটা জায়গায় হয়তো টার্মসগুলো অত ঠিক হবে না, এবং তারপরে ক্যাপিটাল পর্যন্ত, টারশিয়ারি লেভেল পর্যন্ত আমাদের যে স্ট্রাকচারটা খুবই সুন্দর, শুধু প্রয়োজন ফাংশনাল করা। এবং আমি জানি আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরেও ডেন্টাল হেলথের একটা অংশ রয়েছে, কিন্তু এটা ফাংশনাল হচ্ছে না। হয়তো ইনস্ট্রুমেন্ট আছে, কাজ করছে না, অথবা ডক্টর আছে, ইনস্ট্রুমেন্ট নেই, মানে কোথাও যেন এটা টিমের মধ্যে একটা গ্যাপ আছে। এই জিনিসটা যদি আমরা একটু করতে পারি আর কি। আচ্ছা, আমরা তো এই বিষয়টি বললাম, আমরা একটু মেডিকেল এডুকেশনের দিকে, যে এই জায়গাটি কেন পছন্দ করলেন, হঠাৎ করে ডেন্টাল থেকে চলে গেলেন পাবলিক হেলথে, হঠাৎ করে মেডিকেল এডুকেশনের দিকে আগ্রহের কারণ কি? আমার বাবা শিক্ষক ছিলেন এবং ছোটবেলা থেকেই আমরা এভাবে বড় হয়েছি যে বাবা মার পরে শিক্ষক, তিনি অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত আস্থার জায়গা। এবং আমার বাবার কাছে যখন তার স্টুডেন্টরা আসতেন, তার প্রতি যে ফিলিংস এবং তার মেন্টরশিপ, সব কিছু দেখে আমার মনে হয়েছে অ্যাজ এ ফিজিশিয়ান, ডক্টর হিসেবে প্রফেশনটা যেমন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সম্মানের, সেই সাথে যদি সাথে শিক্ষক যুক্ত হয় তাহলে তো ওয়ান অফ দ্য বেস্ট, গৌরবান্বিত হয়। এবং চিকিৎসা যেরকম অনেককে দেয়া যায়, শিক্ষা দিয়ে সবাইকে আলোকিত আরো বেশি করে দেয়া যায় একটা বিরাট প্রজন্মকে। এই সব কিছু মিলিয়েই আমার শিক্ষকতার প্রতি আগ্রহ থাকায় আমি মেডিকেল এডুকেশনের মাস্টার্সটা করেছি। মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনার স্বপ্নটি আসলে অনেক ব্যাপ্তি, অনেক বড় পরিসরে কাজ করতে চান, সেজন্য ইন্ডিভিজুয়ালি কাজ না করে কালেকটিভলি কাজ করার প্রবণতাটি আপনার মাঝে তৈরি হয়েছে। এটি কি ভীষণ দারুণ একটি বিষয়। আমরা আসলে যদি মেডিকেল এডুকেশনের চিন্তা করি বাংলাদেশে, আমি ডেন্টাল এডুকেশনের কথাই যদি চিন্তা করি, আমাদের ডেন্টাল এডুকেশনটি আসলে কি পর্যায়ে আছে, আন্তর্জাতিক ভাবে যে এডুকেশন রয়েছে সেটির সাথে কতখানি কমপ্লাই করছে? আমি বলবো আমাদের দেশের সবচেয়ে বড় যে স্ট্রং পয়েন্টটা, উই হ্যাভ পেশেন্স, এবং আওয়ার পেশেন্টস ট্রাস্ট আস, যার জন্য উই ক্যান ওয়ার্ক অন আওয়ার পেশেন্টস। আমাদের স্টুডেন্টরা যেভাবে পেশেন্টের উপর কাজ করতে পারে এবং আমাদের পেশেন্টরা যেটা সেভাবে সম্মতি দেয়, এটা আর পৃথিবীর কোথাও নেই। কনসেন্ট তো নেই সব জায়গায়, কিন্তু তারপরেও এই জিনিসটা আর কোথাও নেই। আমাদের পেশেন্টরা আমাদেরকে যতটা ট্রাস্ট করে, আমাদের স্টুডেন্ট ডক্টরদেরকে, ইন্টার্নদেরকে কাজ করার ক্ষেত্রে যতটা সুযোগ দেয়, এটা আর কোথাও নেই অন্যান্য দেশে। এই জন্য আমার কাছে মনে হয় যেন আমরা যত কনফিডেন্টলি পেশেন্ট হ্যান্ডেল করতে পারি, অন্য দেশে তারা প্রোটোকলের বাইরে একটুও জানে। ইট ইজ গুড কিন্তু আমরা যেরকম আউট অফ দ্য বক্স চিন্তা করি, ওনারা কখনো ওভাবে যাবেন না। দুটো দিকই আছে, কারণ তারা ইন্স্যুরেন্স কভার, তারা অনেক বেশি কেয়ারফুল, আর আমরা হলাম গিয়ে স্কিলড। কিন্তু এখানে সমস্যা হলো অ্যাক্রিডিটেশনের। আমাদের শিক্ষা ব্যবস্থাটা অ্যাক্রিডিটেটেড না, এবং অ্যাক্রিডিটেটেড না হওয়ার পেছনে আমাদের কোনো দোষ নেই এটাও আমরা বলবো না, কারণ সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে চিকিৎসা, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উপর প্রচুর গবেষণা হচ্ছে এবং সেই অনুযায়ী ইমপ্লিকেশন হচ্ছে। কিন্তু আমাদের দেশে ইমপ্লিমেন্টেশনটা ওইভাবে আমরা করতে পারছি না, এবং সেটা অ্যাসেসমেন্ট করে কোন জায়গায় গ্যাপ হচ্ছে সেটাকে উন্নত করে সেই মান অনুযায়ী
করে অ্যাক্রিডিটেশন নেওয়া হচ্ছে না, এইটার দিকে জোরদার করতে পারলে আমরা আসলে কোনো দিক থেকে পিছিয়ে নেই আমি মনে করব। খালি একটু এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা, রুলস রেগুলেশন, অ্যাক্রিডিটেশন, বিশ্বের সাথে চলতে হলে তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ওয়াই নট। না, খুবই দারুণ করে বলেছেন। একই সঙ্গে যে কারিকুলামটি রয়েছে, কারিকুলাম তো আসলে আমরা যদিও ধরে নিই যে ডাক্তারের প্রয়োজনে, কিন্তু কারিকুলামটি হচ্ছে মানুষের প্রয়োজনে, যে তার যেটি প্রয়োজন। তো সেই জায়গাটিতে যে ডেন্টাল যে কারিকুলাম রয়েছে সেটির উপরে কোনো কাজ করেছেন কিনা, এবং এই যে ডিউরেশনটি রয়েছে আমরা শুনেছি যে সেটিকে যে 4 ইয়ার্স ডিউরেশন রয়েছে সেটিকে 5 ইয়ার্স করার কথা চিন্তা চলছিল, এবং সেটি আসলে কতখানি সামঞ্জস্যপূর্ণ হবে? আমি যতটুকু জানি যে আমাদের নতুন একটি কারিকুলাম আসতে যাচ্ছে এবং সেখানে প্রচুর পরিবর্তন হতে যাচ্ছে, এবং ডেন্টাল পাবলিক হেলথের ব্যাপারেও অনেক রকম ফিডব্যাক এসেছে, সেইগুলোও কিছু কিছু নিশ্চয়ই ঢুকানো হয়েছে। তো ওইটার উপর আমি যেহেতু চোখে এখনো দেখিনি, এখনো আসেনি, আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, আগের কারিকুলামের চেয়ে নিশ্চয়ই পরিবর্তন দরকার এবং 5 বছর করে ফেলা দরকার, এবং হতেও যাচ্ছে সম্ভবত। তবে একটাই আমার ইচ্ছা এবং আশা যে এবারের কারিকুলামে নিশ্চয়ই ডেন্টাল পাবলিক হেলথকে একটা বিরাট অংশ, মানে তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। ডেন্টাল পাবলিক হেলথে আমরা যখন পড়িয়েছি তখন আমাদের একটা কমিউনিটি প্রজেক্ট থাকতো, সেই ফিল্ড ওয়ার্কে আমরা স্টুডেন্টদের নিয়ে যেতাম এবং সেটা পাবলিশও হতো। তো সেই যে ফিল্ড ওয়ার্কটা এবং অন্যান্য জিনিস, এটা যদি আপনি ডেন্টাল পাবলিক হেলথকে অন্য সাবজেক্টের সাথে মার্জ করে একটা করেন এই ইউনিটটাকে, তাহলে তো তাদের যথেষ্ট সময় থাকছে না। এবং আমাদেরকে এমনভাবে করতে হবে যে আমাদের দরকার ডেন্টাল পাবলিক হেলথের প্রফেশনালদেরকে, আমাদের দরকার বেশি। তো তাদেরকে সেইভাবে তৈরি করে আমাদের মাঠে ছাড়তে হবে যেন যেই জায়গায় আমাদের দরকার সেই জায়গায় তারা কাজ করতে পারে। সেই প্রসঙ্গে আসি যে আসলে ডেন্টাল পাবলিক হেলথের গুরুত্বের কথা বলছেন আসলে, এবং সেই দক্ষ জনশক্তিটিও কিন্তু তৈরি হওয়া দরকার যারা স্পেসিফিকভাবে এই জায়গাটিতে কাজ করবে। আসলে ডেন্টাল পাবলিক হেলথের যে স্কোপ অফ সার্ভিস, যে তারা যে কাজগুলো করবে এবং গুরুত্বপূর্ণ কেন মনে করছেন, যে আসলে কোন কোন জায়গাগুলোতে তাদের কাজ করার সুযোগ রয়েছে? আমি দেশের বাইরে দেখেছি মূল পয়েন্টগুলো। আমার একটাই অভিজ্ঞতা বলি। আমার বাবার চাকরি সূত্রে এবং লেখাপড়ার সূত্রে আমরা ইংল্যান্ডে ছিলাম। ওই সময় আমি ওখানকার স্কুলে ছিলাম। তখন আমার 10 বছর এরকম হবে হয়তো, আই এম নট শিওর। ওই সময় সেই এলহাম পাবলিক স্কুলে লন্ডনে আমাদের ডেন্টাল চেক আপ হয় এবং আমাকে দুটো ফিলিং করে দেওয়া হয়, হ্যাঁ, অ্যালয় ফিলিং। আই স্টিল হ্যাভ দোজ। আমার আর কোনো ফিলিং নেই মুখে, কিন্তু ওই সময় যদি আমার ফার্স্ট মোলারটা ওনারা রক্ষা না করতেন, হ্যাঁ, তখন ফিশার সিলেন্ট হয়তো অ্যাপ্লিকেশনের ছিল না, আমাকে অ্যালয় দিয়েছে, কালো দেখাচ্ছে, কিন্তু ওইটার জন্য আমার কি 6 নাম্বার দাঁতটা বেঁচে আছে এখনো, এটা ভালো আছে, আমি এখনো আমার 3টা মোলার, কিন্তু আমার 3টা থার্ড মোলারও আছে। সো এই যে আমি ভালো আছি, এই জিনিসটা যদি স্কুলে স্কুলে অ্যাপ্লিকেশন হয়, সব বাচ্চাদের ফার্স্ট মোলারটাকে যদি রক্ষা করা হয়, এই একটা কাজের কারণে তারা কতটা উপকৃত হতে পারে। খুবই দারুণ একটা, মানে একদম মানে মানে সরাসরি একটা উদাহরণ দিলেন যেটি আপনার জীবনেও কাজ করেছে। এবং বিশেষ করে প্রত্যেকটি স্কুলে এই যে ডেন্টাল চেক আপ, মানে দাঁত নিয়ে তো আসলে এই যে স্কুলের বাচ্চারা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। তারা চকলেট খায়, তারা দাঁত ব্রাশ ঠিকভাবে করে না, তারা মানে ঠিকভাবে যত্ন করে না, অনেক সময় ভুলে যায়। এই জায়গাগুলোতে কিন্তু একটি সম্পৃক্ত হওয়ার জায়গা রয়েছে। একই সঙ্গে এটি জানতে চাই যে আসলে হাইজিন একটি বিষয় রয়েছে, ডেন্টাল হাইজিন অথবা ওরাল হাইজিন। এই বিষয়টিতে ডেন্টাল পাবলিক হেলথের একটি বড় একটি জায়গা রয়েছে, বিশেষ করে মানুষজনকে অ্যাওয়ার করার, সচেতন করার, তাদেরকে প্রাথমিকভাবে তাদের দাঁতটিকে রক্ষা করার, কখন তারা দাঁতের চিকিৎসায় যাবে। অনেকে তো হয়তোবা দাঁতটি ব্যথা না হওয়া পর্যন্ত কখনো কেউ ডেন্টিস্টের কাছে যায় না। আমরা বলেই থাকি দাঁত থাকলে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। এই মর্যাদাটি বোঝার জন্য আপনারা কতখানি কাজ করতে চান? ওই যে আমরা একটা প্রমোট করি যে 6 মাস অন্তর একবার করে দাঁত দেখান, প্রয়োজন না হলেও
একবার দেখান। এখন এটা 6 মাসের জায়গায় 1 বছরও যদি কেউ না দেখায়, তো 1 বছরের মধ্যে অনেক ক্ষতি হতে পারে। আর এখন তো মনে করেন টেলিভিশনে আমাদের যে পেস্টের কোম্পানিগুলো, টুথব্রাশের কোম্পানিগুলো, ও মাউথ ওয়াশের কোম্পানিগুলো, তারা নিজেদের উদ্যোগেই তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট করছে, যেটা আমরা ডেন্টাল সার্জনরা মোর ক্লিনিক্যালি ফোকাসড হওয়ার কারণে করার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, সেই রকমভাবে আমরা যদি আরেকটু বেশি কাজ করি এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা এই ধরনের প্রোডাক্ট মার্কেটে চালাচ্ছেন, তারা যেই ভূমিকাটা নিচ্ছেন ওটা আরেকটু জোরদার করেন, তারা যদি ডেন্টাল সার্জনদের সাথে কোলাবোরেট করে আরেকটু দাঁতের প্রাইমারি কেয়ারের ব্যাপারে, অ্যাওয়ারনেসের ব্যাপারে একসাথে করে কাজ করেন, আমরা অনেক দূর যেতে পারি। আমার আরও একটা জিনিস মনে হয় যে যত অ্যাওয়ারনেস বাড়বে আমাদের পেশেন্ট বাড়বে। অনেক পেশেন্ট জানে না, যদি তারা অ্যাওয়ারনেস পায় তাহলে তারা আরও বেশি বেশি ডক্টরের কাছে আসবে। এই জায়গাটায় আমাদের মাথায় রাখা দরকার। খুবই খুবই চমৎকার করে এই ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছেন বিষয়টি। অনেকেই হয়তো ভাবছেন যে অ্যাওয়ারনেস ভাবলে দাঁতের রোগ হবে না, রোগীর সংখ্যা যদি কমে যায়, কিন্তু আসলে তা না, ভিন্নটি হতে পারে যে তারা প্রতি 6 মাস পর পর যদি সবাই এই চেক আপে যায়, এই বিশাল জনগোষ্ঠী, তাহলে তো আসলে অনেক সংখ্যাটি অনেক হবে। হ্যাঁ, আমরা পাবলিক হেলথে কি বলি? প্রিভেনশন, আর্লি ডিটেকশন, এবং তারপরে যদি হয়ে যায় তাহলে মিনিমাম ট্রিটমেন্ট দিয়ে এটাও কিন্তু প্রিভেনশন, এবং ফাইনালি যদি নষ্টই হয়ে গেল তারপরে রিহ্যাবিলিটেশন, তাই না? যে তার দাঁত ফোকলা হয়ে গেছে, এখানে কথা বলতে খারাপ লাগে, তাকে আমরা রিহ্যাবিলিটেট করে দিলাম, একটা প্রস্থেটিক্স দিয়ে দিলাম, এবং সে সমাজে সুন্দরভাবে রিহ্যাবিলিটেট হলো, তাকে দেখে কেউ বুঝলো না। এগুলো সবই কিন্তু আমাদের পাবলিক হেলথের অ্যাসপেক্ট থেকে চিন্তা করা, কিন্তু কারণ সব কিছু মিলিয়েই আমাদের লাইফ ওয়েলবিইং। তো এই যে দাঁতের এস্থেটিকের কারণে তার যে মনোকষ্ট, সেটাও কিন্তু হেলথের একটা ফ্যাক্টর। খুবই খুবই দারুণ করে বলেছেন। এবং আরেকটি বিষয় আপনি খুব ভালোভাবে এনেছেন যে অপচিকিৎসা, বিশেষ করে এত ডেন্টাল সার্জন সমগ্র দেশে ছড়িয়ে নেই, থাকলেও তারা শহর কেন্দ্রিক। গ্রামের ক্ষেত্রে যা বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী থাকে তারা কিন্তু এই অপচিকিৎসার সবচেয়ে বেশি শিকার হচ্ছে। আগে তো রাস্তার পাশেই বসে যেত, এখনো বিভিন্ন জায়গায় যারা হয়তো বিডিএস ডিগ্রিধারী নয় তারাও কিন্তু চিকিৎসা করছে। এই জায়গাটি থেকে বাঁচানোর উপায় কি আমাদের জনগোষ্ঠীকে? আমি জেনেভায় থাকি, কিন্তু আমাদের একটা অভ্যাস হলো প্রতিদিন খাওয়া দাওয়া করে, যেহেতু আমাদের আর্লি ডিনার হয়ে যায়, ইভিনিং তাড়াতাড়ি হয়ে যায়, আমরা টেলিভিশন নিয়ে বসি, কারণ পুরনো অভ্যাস লেট নাইট স্লিপিংয়ে যায়নি, তো একটু দেরি পর্যন্ত, এবং প্রতিদিন আমরা খবর দেখি, এবং ওই খবরে আমি দেখি অনেক সময় যে বিডিএস ডক্টরদের সাথে এই যারা নন মেডিকেল বা বিডিএস ডিগ্রিধারী না, তাদের সাথে বিভিন্ন রকম বাকবিতণ্ডা বা কথার মিল হচ্ছে না, বা তারা তাদের মতন থাকছেন না। তো আমার একটা গল্প মনে পড়ে, সেটা হলো গিয়ে যে একটি গ্রামে একজন পাশ করা ডাক্তার আসলেন। তিনি আসার আগ পর্যন্ত সেই গ্রামের সবাইকে চিকিৎসা দিতেন একজন নাপিত, এবং সে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু উনি কোনো পূর্বের শিক্ষা ছাড়াই ওই ট্রেডিশনাল ওয়েতে সবার চিকিৎসা করতেন, সবাই ভালো থাকতেন। তো ডাক্তার সাহেব এসে যখন দেখলেন এই পরিস্থিতি, উনি কিন্তু তার সাথে কোনো ফেস টু ফেস এ নিয়ে কথা বলতে গেলেন না, উনি বরং ওই নাপিত সাহেবকে তার চেম্বারে আহ্বান করলেন, আসেন আমার সাথে, আমরা দুজনে মিলে একটা কেস করি। এবং সেই কেসটা উনি যখন হ্যান্ডেল করলেন ওনার মতন করে, যেভাবে একজন ডক্টর হাইজিন মেনটেন করে এবং সব কিছু স্টেরিলাইজ করে এবং যেভাবে ক্লোজার করে, এভরিথিং নিট অ্যান্ড ক্লিনভাবে করলেন, এবং নাপিত সাহেব ওনার সাথে থাকলেন, এবং খুব সুন্দর ফলো আপ হলো, সব শেষ। এরপরে ওই নাপিত সাহেব কিন্তু আর পেশেন্ট হ্যান্ডেল করলেন না, কারণ তার কাছে মনে হলো যে দেয়ার ইজ সো মাচ গ্যাপ যেখানে আমি করছি। তো আমার মনে হয় আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে কার কোনটা জায়গা, এবং হ্যাঁ তারা শিক্ষিত হয়ে আসছেন। আমিও একসময় আইএমটিতে টিচার ছিলাম,
আমি কোয়েশ্চেন দেখেছি, তাদেরকে পড়িয়েছি, আমি দেখেছি হ্যাঁ। তাদের খুবই আগ্রহ আরসিটি কিভাবে করবে ইত্যাদি। কিন্তু যেখানে বলা আছে যে তারা মুখের ভিতরে হাত দিতে পারবে না বা এই ধরনের জি, এই অনেক ধরনের কিছু ব্যাপারগুলো। আছে, তো এই এই জিনিসটা, এই মানদণ্ডটা সারা পৃথিবী মানতে পারলে আমাদের দেশে আমরা কেন মানতে পারবো না? জি। এবং আমি জানি অনেক ডিপ্লোমা টেকনোলজিস্ট, তারা অনেক ডিগ্রি নিয়েছে, তারা পিএইচডি করেছে, তারা রিসার্চ করছে। হ্যাঁ, সবাই সব জায়গায় সব কিছু করতে পারবে, কিন্তু ওই জায়গাটা একটা ডিফারেন্স আছে। জি। আমি আরেকটা জিনিস বলি, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাথে মালয়েশিয়া থেকে পায়োনিয়ার ডেন্টাল কলেজ, আমাদের জুনিয়র একটা রাঙ্গা নামে একজন জয়েন করেছিলেন। সে ডেন্টাল টেকনোলজিস্ট ছিলেন, মালয়েশিয়া থেকে এসেছিলেন, এবং আমাদের পরের ব্যাচে, বেশ কয়েক ব্যাচ পরে, সে বিডিএস পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে মালয়েশিয়াতে প্র্যাকটিস করতে, তার তখন ওখানে স্ট্যাবলিশড ল্যাব। তাহলে দেখেন তার মনোমানসিকতাটা কি। সে ল্যাব আবার নিজেকে আবার ডেন্টিস্ট প্রমাণ হয়ে করেছে, প্র্যাকটিস করতে গিয়েছে, কিন্তু ইলিগ্যাল ভাবে প্র্যাকটিস করে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যার যে জায়গাটি সেটি তার জন্য রাখা উচিত। মূলত যে ডেন্টাল পাবলিক হেলথের একটি বড় একটি জায়গা আপনি বলেছেন যে কাজ করার সুযোগ রয়েছে, এবং সেই জায়গাটিতে আসলে যারা এই দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, তার জন্য সাবজেক্টও রয়েছে। আমরা জানি যে ডেন্টাল পাবলিক হেলথ আলাদা উইং রয়েছে পাবলিক হেলথের মধ্যে। তো সেখানে আসলে তাদের যেটা ভবিষ্যৎ, যাতে আমরা দেশে এবং বিদেশে যদি চিন্তা করি, তাদেরকে যদি একটা ক্যারিয়ার পাথ হয়ে দেখানো না যায়, তাহলে তো এখানে অনেকে আগ্রহী হবেন না। তো সেখানে কারা আসবেন, তাদের ভবিষ্যৎটি কি, তাদের কাজ করার সুযোগ কতখানি? ভেরি ইন্টারেস্টিং এবং আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এবার যখন কনফারেন্সে বিভিন্ন জায়গায় দেখেছি, সবার এটা প্রশ্ন যে পাবলিক হেলথে আমরা কিভাবে কেরিয়ার করব, হ্যাঁ, কিভাবে পাথওয়েটা। এবং এটা যে শুধুমাত্র জেনারেল ফিজিশিয়ানদের, এমবিবিএস ডক্টর পেশেন্টদের, এমবিবিএস ডক্টর বা এমবিবিএস আন্ডারগ্র্যাড থেকে প্রশ্নটা এসেছে তা না। বিডিএস গ্র্যাজুয়েট এবং বিডিএস আন্ডারগ্র্যাড থেকেও এই প্রশ্নটা এসেছে, এবং তারা পাবলিক হেলথে কাজ করছে এবং কাজ করতে চায়। তো সবার জন্যই আসলে পাবলিক হেলথের সুযোগ আছে। এবং এখন পৃথিবীতে প্রচুর রিসার্চ হচ্ছে, এবং রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটার খুবই প্রয়োজনীয়তা। আমরা যদি এই পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চাই, ডেন্টাল সার্জনরা ডেন্টাল পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের দেশেও মাস্টার্সের সুযোগ আছে ডেন্টাল পাবলিক হেলথে, কিছু কিছু ইনস্টিটিউশনে, এবং দেশের বাইরে ডিপ্লোমা করার সুযোগ আছে ডেন্টাল পাবলিক হেলথে, এবং মাস্টার্স করার সুযোগ তো আছেই। সো এবং রিসার্চের বিরাট একটা ফিল্ড বাংলাদেশে আছে। এই বিরাট পপুলেশনের তাদের প্রয়োজন, এবং কোন ব্যবস্থাপনায় তাদের কাজ করবে, কোন ব্যবস্থাপনা কাজ করছে না, এবং সেই কাজ করানোর জন্য আমরা কি কি ইমপ্লিমেন্টেশন করতে পারি, এই জিনিসগুলো বাংলাদেশের পপুলেশন থেকে ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস আমরা তৈরি করতে পারি। এবং এখন পৃথিবীতে যেটা চিন্তা হচ্ছে সেটা হলো গিয়ে, সবসময় রিসার্চগুলো হয় ইউরোপে, আমেরিকায়, ওয়েস্টার্ন কান্ট্রিজে, এবং অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। এই ব্যাপারটা এখন সবার কাছে আর গ্রহণযোগ্য না, কারো কাছেই না, ইভেন ওয়েস্টার্নদের কাছেও গ্রহণযোগ্য না। তারা সবাই বলে যে লোকালে যেটা অ্যাপ্লিকেবল সেগুলোই অ্যাপ্লাই করা উচিত, এবং লোকাল যেই ডিমান্ড সেই অনুযায়ী কাজ করা দরকার। সো আমাদের পার্সপেক্টিভে আমাদের কি চাহিদা বের করতে হবে, এবং সেটা আমাদের ডিসেমিনেট করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড। যারা আমাদের মতন কান্ট্রি, আমাদের মতন ওয়েদার, আমাদের মতন চাহিদা, তাদের কাছে সেগুলো কাজে লাগবে। এই ক্ষেত্রে বাংলাদেশ পায়োনিয়ার ভূমিকা পালন করতে পারে, মানে প্রাসঙ্গিকভাবেই আসলে এটি চলে আসা অনেক উচিত। সুযোগ রয়েছে। আপনি একটি কনফারেন্সের কথা বলেছেন, যে এটি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, তাদের একটি কনফারেন্স সম্প্রতি গেল, এবং সেখানে ডেন্টাল পাবলিক হেলথের ভূমিকাটি কেমন ছিল? খুবই সুন্দর ভূমিকা ছিল। আমরা গত বছর থেকে, এটা 10তম কনফারেন্স, 9ম কনফারেন্সে আমরা প্রথম শুরু করি ওরাল হেলথের একটা পুরো সেশন। হ্যাঁ, এবং ওরাল হেলথ থিমের উপরে আর্টিকেলস জমা পড়েছে, পোস্টার সেশনও হয়েছে, এবং ওরাল প্রেজেন্টেশনের সেশনও হয়েছে। এই বছর বিপুল পরিমাণ জমা পড়েছে, আর্টিকেলস সাবমিট করেছে, অ্যাবস্ট্রাক্ট সাবমিট করেছে, এবং এবারের ওরালের প্রেজেন্টেশনগুলো, ডেন্টাল পাবলিক হেলথের প্রেজেন্টেশনগুলো, অবশ্যই ডেন্টাল পাবলিক হেলথ আমি বলবো, কারণ যেহেতু পাবলিক হেলথের কনফারেন্স, ডেন্টাল পাবলিক হেলথ রিলেটেড এসেছে, এবং এবার বিভিন্ন ভ্যারাইটিস অ্যাঙ্গেল থেকে এসেছে। যেমন একটা এসেছে
ম্যালঅক্লুশন নিয়ে। এবং তারপরে ওই ডিসকাশনের পর আমরা যেটা বুঝলাম যে সিরিয়াল এক্সট্রাকশনের ব্যাপারে পেশেন্টদেরকে অ্যাওয়্যার করা কত জরুরি। সিরিয়াল এক্সট্রাকশন না করে বয়সের আগে যদি ক্যানাইনটা ফেলে দেয় তারপরে কি পরিমাণ ম্যালঅক্লুশন হয়ে যায় ছোট বাচ্চাদের, যেটা পরবর্তীতে লক্ষ টাকা খরচ করে ঠিক করা যায় না। হ্যাঁ, তো সেই জন্যই বললাম যে ইভেন অর্থোডন্টিক ট্রিটমেন্ট যারা করছেন তারাও এই ব্যাপারে কাজ করতে পারেন এবং সিরিয়াল এক্সট্রাকশনের ব্যাপারে, মানে সিরিয়াল এক্সট্রাকশন বিষয়টা হলো একটা নির্দিষ্ট সময় পর পর দাঁত ফেলতে হবে এবং এক একটি দাঁতের ফেলবার এক একটা নির্দিষ্ট সময় আছে। তার আগে ফেলে দিলে অন্য আরেকটা দাঁত সেই জায়গায় এসে পড়লে অ্যালাইনমেন্টটা খুবই কঠিন হয়ে যায়। পরবর্তীতে এটা ঠিক করার লাগে মানে অ্যাপ্লায়েন্স ইউজ করে, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স ইউজ করে। তো সব কিছু মিলিয়েই আর কি কাজ করার সুযোগ অনেক আছে। শুধু আমরা ক্লিনিক্যালি না চিন্তা করে একটু পাবলিক হেলথ অ্যাসপেক্টে চিন্তা করতে যদি পারি, সেখানে ফিনান্সিয়াল বেনিফিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সে ব্যাখ্যাটিকে যদি আমরা যাই যে ক্লিনিক্যালি কাজ করলে সেখানে ফিনান্সিয়ালি বেনিফিট হওয়ার সুযোগ কি বেশি থাকে, অথবা যারা আসলে পাবলিক হেলথে কাজ করছেন তাদের আরও সম্মানের সাথে কাজ করার সুযোগটি বেশি থাকে? আমি মনে করি যিনি পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করবেন তার পেশেন্টরা বুঝবেন যে স্যার কতটা জানেন, যে এত আগের থেকেই উনি জানেন যে এটা ঠিক করা সম্ভব। উনি এবং ওনার পরিচিত সবাইকে উনি বলবেন যে উনি সবচেয়ে ভালো জানেন, অতএব কম হলেও ওনার কাছে যাও, হওয়ার আগেও ওনার কাছ থেকে বুঝে আসো, এবং হলে তো ওনার কাছে যেতেই হবে। খুবই চমৎকার করে বললেন। রিসার্চের ব্যাপারটি যদি আনি, বিশেষ করে রিসার্চের বিষয়ে আমরা যদি আমাদের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে অনেকখানি কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ডে অনেক সময় পিছিয়ে থাকি। যে আমাদের যে সমসাময়িক কাজগুলো সেগুলো নিয়ে এনলিস্টেড করা, সেগুলো নিয়ে কাজ করা, রোগীদের সেই অনুযায়ী তাদেরকে প্ল্যান আপ করা। তো এই জায়গাটিতে ডেন্টাল পাবলিক হেলথের ভূমিকাটি কীরকম? তারা রিসার্চের বিষয়ে কতখানি উৎসাহ প্রদান করছে? আমি আপনাকে একটা ইন্টারেস্টিং খবর দিই, সেটা হলো গিয়ে বিভিন্ন অর্গানাইজেশনে বাংলাদেশে, দেশি বিদেশি এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে প্রচুর ডেন্টাল সার্জনরা রিসার্চার হিসাবে কাজ করছেন। নেমলি আপনি বলতে পারেন বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও রিফিউজি নিয়ে কাজ করছে কক্সবাজারে ডেন্টাল সার্জন, আইসিডিডিআরবিতে কাজ করছে ডেন্টাল সার্জন। তারা সবাই যদি রিসার্চ নিয়ে কাজ করতে পারেন, ওয়াই নট ডেন্টাল পাবলিক হেলথের রিসার্চ নিয়ে কাজ 10টা করেন, 11 নম্বরটা ডেন্টাল পাবলিক হেলথ ওরাল হেলথ রিলেটেড রিসার্চ করেন। সো তারা কিন্তু করছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন না ওরাল হেলথ, ডেন্টাল পাবলিক হেলথ এই সেক্টরে কাজ করার। আমি মনে করি যে আমাদের যারা সিনিয়ররা আছেন, আমাদের বিভিন্ন ইনস্টিটিউট যেমন বঙ্গবন্ধুতে যিনি আছেন, ওনারা সবাই এই দিকটা একটু দেখবেন যেন আমাদের ডেন্টাল সার্জনরা ওই ক্ষেত্রটা পায় কাজ করা। আচ্ছা, একেবারেই যত বলেছেন। আমরা যদি একদম পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে যদি আপনাদের কিছু মোটো বা কিছু কোয়েটো যদি আমরা জানতে চাই যে ডেন্টাল পাবলিক হেলথ আমাদের ওরাল হাইজিন এবং দাঁতের সুরক্ষার জন্য কি কি ধরনের অ্যাওয়ারনেস আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? আমি যখন পাপুয়া নিউ গিনিতে কাজ করেছি, প্যাসিফিক ইন্টারন্যাশনাল হসপিটালে আমি চিফ ডেন্টাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমার সাথে যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে স্টেরিলাইজিং নিয়ে যে কি পরিমাণ কাহিনী করতো আমি দেখতাম, এবং আমার মনে এবং আমাদের ইনফেকশন রেট খুব লো ছিল। আমরা যে কাজ করে দিতাম, তারপরে ইনফেকশন নিয়ে, ক্রস ইনফেকশন নিয়ে পেশেন্টের খুব কম আসতেন। আমরা ফলো আপের জন্য ডেট দিতাম, আসতেন এবং ভেরি নাইস ক্লিন। সে প্রতিটা কটন বাড থেকে শুরু করে সব কিছু ছোট ছোট প্যাকেট করে সেগুলোকে স্টেরিলাইজ করে করে আনতেন। নট অনলি ইনস্ট্রুমেন্ট, ছোট ছোট কটন বাড, এভরিথিং যা কিছু আমরা ব্যবহার করছি প্রতিটা জিনিস, এবং সেগুলো এত সুন্দরভাবে রেডি থাকতো, আমি ইউজ করতাম যে খুবই কম ইনফেকশন রেট হতো। এটা আমার তখন মনে হতো যে আমাদের দেশে আমরা যদি এইভাবে করতে পারি। তো আমি জানি না আমাদের বিডিএস ডেন্টাল সার্জনরা তো করছেনই, এবং যারা বিভিন্নভাবে মানে রাস্তার পাশে এবং অন্যান্য জায়গায় করছেন, তারা তো এগুলো সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল না। তো এই জায়গাটায় আসলে কাজ করা দরকার। স্টেরিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট।
আর আমরা স্কুল লেভেলে যদি স্কুল নার্স ডেন্টাল নার্স অ্যাপয়েন্ট করতে পারি সেখানে ওই যেটা বললাম চেক আপটা ঠিক মতো হলো এবং হয়তো বছরে একবার ডক্টর আসলেন, এই ফিশার সিলেনটা দিয়ে দিলেন, বাচ্চারা একটা প্রাথমিক তো একটা প্রিভেনশনের মধ্যে দিয়ে গেল, এটা খুবই উপকারী। আমরা যদি দাঁতের প্রতিদিনের যত্নের কথা চিন্তা করি, যে প্রতিদিন এই বিশেষ করে ব্রাশিং তো আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় পার্ট, এবং ফ্লসিং এর ব্যাপারও আজকাল কথা বলছেন, এই বিষয়ে ডেন্টাল পাবলিক হেলথ কোনো রিকমেন্ড করে কিনা, যে আসলে কি মনে করেন আপনারা? এগুলো রেকমেন্ড তো করেই এবং এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। ব্রাশিং টেকনিক, ফ্লসিং, মাউথওয়াশ ব্যবহার করা, 2 বার দাঁত ব্রাশ করা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশে, এবং টোবাকো নিয়ে প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশে, এবং পান সুপারি নিয়েও আমার জানা মতে আমি আপডেট ডেন্টাল কলেজে যখন ডেন্টাল পাবলিক হেলথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি, তখনও আমাদের স্টুডেন্টরা প্রচুর পোস্টার তৈরি করেছে। আমি মনে করি যে এই পর্যায়টা আমাদের দেশে মোটামুটি জানা, আর আমার মনে হয় আরও একটু ইনডেপথ কাজ করার এখন সুযোগ হয়েছে, এবং আমাদের আরও একটু ইনডেপথ কাজ করা দরকার। খুব অসংখ্য ধন্যবাদ ডক্টর শেগুফতা মোহাম্মদ, আপনি নতুন একটি বিষয় নিয়ে আসলে আজকে অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই ডেন্টাল পাবলিক হেলথ এবং একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, যেটি ডেন্টাল স্বাস্থ্য ব্যবস্থা দুটি এবং একটা ওরাল যে হাইজিন রয়েছে, সবগুলো বিষয় নিশ্চয়ই এগুলো আমাদেরকে উপকৃত করবে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একেবারেই ভিন্ন একটি বিষয়ে আঙ্গিকে কথা বলেছি, বিশেষ করে পাবলিক হেলথের যে গুরুত্বপূর্ণ একটি সেক্টর রয়েছে ডেন্টাল পাবলিক হেলথ, এবং একই সঙ্গে ডেন্টাল শিক্ষার যে সমন্বয়টি রয়েছে, মানুষকে সচেতন করার যে জায়গাটি বা সুযোগটি রয়েছে, সেটিকে আমরা আসলে কতখানি গ্রহণ করছি সেই জায়গা নিয়ে কথা বলেছেন আমাদের আজকের আলোচক। এবং একই সঙ্গে এটি ভীষণ গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ যে আমাদের দাঁতের যে যত্নটি, সেটি কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, এবং একই সঙ্গে যে প্রতিটি চেক রয়েছে বা স্ক্রিনিং রয়েছে প্রতি 6 মাস বা বছর অন্তত একবার আপনার ডেন্টাল চেক আপের ব্যাপারটি রয়েছে। স্কুল ডেন্টাল হেলথের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং যারা বাবা মা রয়েছে, প্যারেন্টস রয়েছে, তাদের শিশুদের দাঁতের ব্যাপারেও কিন্তু যত্নশীল হওয়ার একটি জায়গা রয়েছে। সবাই আমরা দাঁতের যত্ন নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি।